না, মানে এখনো খাইনি, খাবার নিতে এসেছিলাম। তার কণ্ঠে যেন লজ্জা আর অপ্রস্তুত ভাব মিশে গিয়েছিল। রায়ান ঠোঁটের কোণে হালকা একটা মৃদু হাসি টেনে বলল, আমারও তো কিছু খাওয়া হয়নি। চলো তাহলে মৃত পাখি, একসাথে খেয়ে নে। হৃদ পাখির শব্দটা রায়ানের ঠোঁট থেকে বেরোনোর পর মুহূর্তেই বাতাসে একটা অদ্ভুত মিষ্টি অনুভূতি জমাট বাঁধল। মীরায়ের বুকের ভেতরটা কেমন যেন হালকা দোলা খেল। গাল লাল হয়ে উঠল। সে সামান্য নিচু গলায় বলল, না, আমার পেট ভরে গেছে, আমি খাবো না। কথাগুলো বলে মীরায়ের চোখ নামিয়ে নিল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সিঁড়ির দিকে। হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল সে লজ্জা লুকাতে চাইছে। মীরায়া সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল। তার ভঙ্গিটা কেমন যেন লজ্জায় ভরা। মুখটা নিচু, চোখ মাটিতে স্থির, বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি কাজ করছে। ঠিক তখনই রায়নের গলা শোনা গেল নরম অথচ দৃঢ় সুরে। মীরা, থামো। কথাগুলো শুনে মীরায়ের পা আচমকা থেমে গেল, যেন অজান্তেই থামতে বাধ্য হলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে শ্বাস নিল, তারপর ধীরে মাথা তুলল। রায়ান এবার নিচু গলায় কিন্তু গভীর একটা টান নিয়ে বলল, আমার দিকে ঘুরে তাকাও। মীরায়া দ্বিধা করছিল, বুকের ভেতর কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। তবুও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ নামানো, ঠোঁট কাঁপছে সামান্য। রায়ান তখন দুই একটা ধাপ এগিয়ে এলো, আর একটু কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো তীক্ষ্ণ অথচ নরম, এক অদ্ভুত মিশ্রণ। সে স্পষ্ট উচ্চারণে বলল, লুক এট মি মৃত পাখি। মীরায়ের বুক হঠাৎ জোরে ধক করে উঠল। সে চোখ তুলতে পারছিল না। ভেতরের লজ্জা তাকে গ্রাস করে ফেলছিল। ঠোঁট কামড়ে সে দৃষ্টি ঘুরিয়ে নিল পাশে। রায়ানের কণ্ঠ এবার আগের চেয়ে গাঢ়, প্রায় নির্দেশের মতো, কিন্তু ভালোবাসায় মোড়ানো অধিকার খাটিয়ে বলল, হ্যাডবার্ড, আই সেড লুক এট মি। কথাগুলো এমন এক অদৃশ্য কথাগুলোই এমন এক অদৃশ্য টান ছিল যে মীরায়ের বুকের ভেতর আরো জোরে কেঁপে উঠল। ধীরে ধীরে অনেক দ্বিধার পর সে অবশেষে চোখ তুলল। আর তখনই তাদের দৃষ্টি এক হলো। মীরায়ের চোখ তুলতেই মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে গেল। দুজনের দৃষ্টি আটকে গেল একে অপরের চোখে। মীরার বুক জোরে জোরে মীরার বুক জোরে ধকধক করছে, যেন হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছে চারপাশে। রায়ান সামনের দিকে আর একটু এগিয়ে এলো। রায়ানের মীরায়ের কাছে আস্তে আস্তে এক পর্যায়ে তাদের মধ্যে দূরত্ব প্রায় নেই বললেই চলে। মীরায়ের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, চোখের পাতা কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে যেন। রায়ানের চোখ দুটো গভীর, নরম, এক চূড়ান্ত মুহূর্তের দাবিদার। সে নিচু স্বরে, একদম গম্ভীর কিন্তু টান ভরা সুরে বলল, আই ডোন্ট লাইক রিজেকশন হার্ডবার্ড। আমি কিছু বললে সেটার প্রতি উত্তর কখনো না যেন না বলা হয়। বলার পরে এইভাবে আমার থেকে চোখ সরানো খুব বিপজ্জনক। ইউ আর নট অ্যালাউড টু ডু দ্যাট। মীরায়ের ঠোঁট সামান্য কেঁপে উঠল। কিছু বলতে গিয়েও গলার স্বর আটকে গেল। শুধু চোখ নামিয়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু রায়ানের চাহনির টান থেকে মুক্ত হওয়া অসম্ভব হচ্ছিল। রায়ানের হাত অজান্তে একটু উঠল, প্রায় ছুঁয়ে ফেলতে যাচ্ছিল মীরায়ের গালটা, কিন্তু মাঝপথে থেমে গেল। আঙুলের ডগা যেন কয়েক ইঞ্চি দূরে কাঁপছে। মীরায়ের নিঃশ্বাস গরম হয়ে কানে লাগছিল রায়ানের। রায়ান সামান্য ঝুঁকে এলো, তার কানের পাশে মুখ নিয়ে গিয়ে শ্বাস ফেলে বলল, তুমি বুঝতে পারছো না আমি কতটা কষ্টে কন্ট্রোল করছি নিজেকে? মীরায়ের পুরো শরীর কেঁপে উঠল। ঠোঁট হালকা ফাঁক হলো, চোখ বন্ধ হয়ে এলো অজান্তেই। মুহূর্তটা এতটা টান টান যে মনে হচ্ছিল সামান্য ভুল হলেই সব বাঁধ ভেঙে যাবে। রায়ানের চোখ আটকে গেছে মীরায়ের দিকে। মীরায়া সামান্য নিচে তাকিয়ে আছে, কিন্তু তার ঠোঁট কাঁপছে, শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠছে। বুকটা ওঠানামা করছে, যেন সে নিজের ভেতরে ঝড় লুকাতে পারছে না। রায়ান তাকিয়ে বুঝতে পারছে এই মুহূর্তে তার স্ত্রীর দেহ ভেতর থেকে কাঁপছে, আর সেই কাঁপন যেন তার বুকের ভেতরেও বাজছে। রায়ানের চোখ স্থির হয়ে রইল মীরায়ার ঠোঁটে। স্নিগ্ধ নরম গোলাপি ঠোঁট, সামান্য ফাঁক হয়ে আছে। বুকের ভেতর অদম্য আকাঙ্ক্ষা জেগে উঠল। মনে হলো এখনই যদি এগিয়ে গিয়ে সেই ঠোঁটের মিষ্টতা নিজের ঠোঁটের মাঝে বন্দি করতে পারত, যদি একবার ডুবে যেতে পারত সেই অজানা স্বাদের গভীরে। মুহূর্তে শরীর কেঁপে উঠল রায়ানের। এক পা এগিয়ে গেল। মীরায়ের নিঃশ্বাস আটকে তার দিকে তাকাতে চাইল, কিন্তু পারল না।
দৃষ্টি নিচু করলো, অথচ দেহ যেন অজান্তেই রায়ানের কাছে টেনে নিচ্ছে তাকে। দুইজনের মাঝে ফাঁকা দূরত্বটা তখন আর থাকছে না, যেন দমের টানে ঘনিয়ে আসছে। রায়ান এতটা কাছে চলে এলো যে তার নিঃশ্বাস মিরায়ের কানের পাশে লাগছে। মিরায়ের হঠাৎ শরীর শিউরে উঠল, ঠোঁট কাঁপতে কাঁপতে সামান্য নড়ল, দেয়ালে পিঠ ঠেকল, আর তার বুকের কাঁপন যেন আরো জোরালো হয়ে গেল। রায়ানের ভেতরে তখন ঝড়, হাত বাড়ালেও ঠোঁট ছুঁয়ে ফেলতে পারত, কিন্তু ঠিক তখনই বুকের ভেতর একটা বোধ তাকে আটকালো। না, এটা সঠিক সময় নয়। আমি যদি এখন নিজের ইচ্ছের কাছে হেরে যাই, তাহলে ওর চোখে আমি ছোট হয়ে যাব। ও ভয় পাবে। না, আমি পারবো না। রায়ান চোখ শক্ত করে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিল, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি এনে ধীরে গলায় বলল, যেহেতু তোমার খিদে নেই, আমারও খিদে নেই। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আমার রুমে নিয়ে এসো। এই হঠাৎ কথাটা যেন মুহূর্তেই বাতাস চিরে অন্যদিকে ঘুরে গেল। রায়ান সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। মিরায়া কেঁপে উঠল আবার। কিছুক্ষণ স্তব্ধ থেকে ধীরে মাথা নাড়ল হ্যাঁসূচক। তারপর রায়ান হালকা পদক্ষেপে সিঁড়ির দিকে এগোতে লাগলো। তার বুক তখনও দমে দমে কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে। সে ঠোঁট কামড়ে নিয়ে হঠাৎ তার বুকের ভেতর মিরায়া কেঁপে উঠল আবার। এক অদ্ভুত অনুভূতি কাজ করলো, নিজের হাতের তালুতে চাপ দিল, নিজেকে সামলাতে মনে ভাবতে লাগলো। কি হলো একটু আগে আমার? আমি কেন এইভাবে কাঁপছিলাম? কেন নিজেকে সামলাতে পারলাম না আমি? ইস, রায়ান ভাইয়া কি ভাববে এখন আমায় নিয়ে? মুখে হাত রাখলো, ঠোঁট এখনো কাঁপছে। তারপর নিজেই মাথায় একটা ঠুকা মেরে ফিসফিস করে বলল, মীরা, তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কাঁপতে শুরু করলি কেন? কিসের ভয়? একটা মানুষকে দেখলেই বুক কাঁপে উঠতে হবে, ঠোঁট শুকিয়ে আসবে? উফ, এইভাবে চললে তো তুই একদিন নিজের পাগলামোতেই লজ্জা পাবি, লজ্জিত হয়ে মরে যাবি। বলেই হালকা লজ্জায় মুখ ঢাকলো, যেন নিজের শরীরের প্রতিক্রিয়াতেই অবাক হয়ে গেছে। হাসি আর লজ্জার মিশেলে তার গাল লাল হয়ে উঠল। নিচে মেন হল। রায়ান সোফায় বসে গভীর নিঃশ্বাস ফেলছে, ভেতরে ভেতরে ভাবছে, আমি তো কখনো এইভাবে রিয়েক্ট করিনি। কেন সামনে হলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়? কেন এই শরীর অন্যরকম আচরণ করে? ঠোঁটের কোণে একটুখানি ক্লান্ত অথচ অদ্ভুত তৃপ্তির হাসি। রায়ান ভাবতে পারেনি মিরায়া তার ইশারায় সাড়া দেবে। সে মাথার চুলগুলোকে উপরের দিকে পড়িয়ে বলল, বউ, জান আমার, তুমি এইভাবে সারা দিলে নিজেকে আটকে রাখতে পারবো না আমি। প্লিজ ডোন্ট টেক মাই টেস্ট। তারপর রায়ানের মাথায় হঠাৎই আসলো, মীরা কি ঠিক এমন ভাবে আমার হবে একদিন? আমি তার স্বামী জানার পর কি সে আমাকে মানবে? আমার থেকে 10 বছর আগে অস্বীকার করার বিষয়টা কি সে মানবে? রায়ানের শরীর অন্যরকম জ্বালা করতে থাকে। নিজের শরীরের জ্বালা ভাব মেটাতে রায়ান একটা কোল্ড শাওয়ার নিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিরায়া ধীরে ধীরে চোখ বন্ধ করে নিজের আবেগ সামলাতে লাগলো। ঠোঁটের কোণে হালকা লজ্জা, বুকের ভেতর উত্তেজনার এক অদ্ভুত কাঁপন, সব মিলেমিশে তার হৃদস্পন্দন আরও দ্রুত। রায়ানের কথার অনুসারে সে রায়ানের জন্য 1 মগ কফি বানিয়ে সে নিজেকে একটু শান্ত করে রায়ানের রুমের দিকে এগোলো। হাতে কফির মগটা, যা সে নিজের জন্য নয়, রায়ানের জন্য বানিয়েছে। রুমের সামনে এসে মীরা দরজায় হালকা নক করলো। রায়ান ভাইয়া, আমি কফি নিয়ে এসেছি। কোনো সাড়া নেই। দরজার পাশে একটু থেমে সে ভ্রু কুঁচকাল, তারপর নিজের সাহস বাড়িয়ে ধীরে ধীরে দরজা ঠেলে খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সে পা বাড়ালো ভিতরে। প্রথমবার রায়ানের রুমে ঢুকতে এসে মীরা খানিকটা অবাক। সাধারণত ছেলেদের ঘর একটু অগোছালো, বইপত্র ছড়ানো, জামাকাপড় ছিটিয়ে থাকে, কিন্তু রায়ানের ঘর একেবারে ভিন্ন। সবকিছু পরিপাটি, প্রতিটি জিনিস নিজের স্থানে পেয়েছে। ডেস্কের উপরে ল্যাপটপ, নোটবুক, কলম, পেন্সিল, সবকিছু সুশৃঙ্খল। শেলফে বইগুলো সাজানো, চারপাশে কোনো অগোছালো জিনিস নেই। ফ্লোরে একটি মোটা কার্পেট, সোফার উপর ছোট কয়েকটা কুশন। এমন পরিপাটি পরিবেশ দেখে মিরায়া নিজেও অবাক হয়ে মুখে হালকা হাসি ফেলল। কফির মগটি হাতে ধরে সে ধীরে ধীরে সাইড টেবিলের উপরে রাখল। তারপর চারপাশে চোখ বুলিয়ে রুমটাকে নিজের চোখে ধরতে লাগলো। হঠাৎ তার কান শুনল ওয়াশরুম থেকে ঝর্ণার জল পড়ার আওয়াজ। মিরায়া মুহূর্তে বুঝতে পারল রায়ান সম্ভবত শাওয়ার নিচ্ছে। সাইলেন্ট রুমে ঝর্ণার আওয়াজের সাথে মিরায়ের হৃদস্পন্দন মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করল।
সে ধীরে ধীরে কফির মগটার দিকে তাকিয়ে এক হাত দিয়ে সামান্য চুল বেঁধে চারপাশে ঘুরে দেখল। ডেস্ক, সেলফ, জানালার দিকে চোখ বুলালো, যেন রায়ানের ব্যক্তিত্ব এবং যত্নশীলতা প্রত্যেক জায়গায় ফুটে উঠেছে। মিরায়া মনে মনে ভাবল, এভাবে রায়ানের ঘরে থাকা এই শান্ত পরিবেশ সত্যি অদ্ভুতভাবে শান্তি মেলে। মিরায়া হালকা নিঃশ্বাস ফেলে রুমের কোণ দিয়ে ধীরে ধীরে তাকিয়ে রুমের প্রতিটি জায়গায় চোখ বুলালো। এই প্রথমবার রায়ানের ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে সে একটি ছোট্ট কিন্তু গভীর অনুভূতি অনুভব করছে, এক ধরনের নীরব শান্ত অথচ উত্তেজনাপূর্ণ সংযোগ। মিরায়া ধীরে ধীরে কফির মগটি সাইড টেবিলে রেখে রুমের চারপাশে চোখ বোলাচ্ছিল। পরিচ্ছন্ন পরিপাটি ঘরটি তার নজর কাড়ে। ধীরে ধীরে তার চোখ এক কোণে থাকা বড় বুক সেলফের দিকে যায়। সেলফটা নিটলি সাজানো, বইগুলো একদম প্রতিটি সেলফের স্থান অনুযায়ী স্থিরভাবে রাখা। মিরায়া ধীরে ধীরে সেলফের কাছে এগোয়, হাত দিয়ে হালকা স্পর্শ করে বইগুলো ধরে দেখে। তার চোখ আটকে যায় সেলফের একটি বিশেষ স্থানে, সেই 4টি বই পাশাপাশি সাজানো। তার আগ্রহ আরও বাড়ে। প্রথমে সেই প্রথম বইটি তুলে দেখে। বইয়ের উপরে লেখা পড়ে টুইস্টেড সিরিজ লাভ। মীরার চোখে অদ্ভুত এক উচ্ছ্বাসের ঝিলিক ফুটে ওঠে। এই প্রথমবার সে রায়ানের পড়া এই ছোট্ট অংশের সঙ্গে পরিচিত হচ্ছে। এরপর সে বাকি 3টি বইতে নজর দেয়। প্রত্যেকটি বই একই সিরিজের, টুইস্টেড সিরিজ গেম, টুইস্টেড সিরিজ হেড আর টুইস্টেড সিরিজ লাইজ। মিরায়া হালকা নিঃশ্বাস ফেলে বইগুলো আবার সেলফে রাখে। এক মুহূর্তের জন্য থেমে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, রায়ান কত যত্নশীলভাবে নিজের জিনিসগুলো সাজায়, আর তার পছন্দগুলো, এই বইগুলো আমায় অদ্ভুতভাবে আকর্ষণ করে। একটু কৌতূহল আর শৌখিন চোখে সে 4টি বই আরও ঘেটে দেখে। লাভ, গেম, মিস্ট্রি, লাইজ সব কিছু ঠিকমতো রাখা, যেন প্রতিটি বই যেন নিজেই গল্প বলতে চায়। মনে মনে বলল, মীরায়ের মনে অদ্ভুত এক অনুভূতি ঘুরপাক খায়। বইগুলো দেখে রায়ানের রুচি আর সাজানো পদ্ধতি তার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। সে কিছুক্ষণ সেলফের সামনে দাঁড়িয়ে থাকে, প্রতিটি বইয়ের নাম মনোযোগ দিয়ে পড়ে, যেন বইগুলোর মধ্যে দিয়ে সে রায়ানের ভেতরের দিকটা জানার চেষ্টা করছে। বলা চলে এক প্রকার কৌতূহলের বশেই মীরায়ের সেলফ থেকে টুইস্টেড সিরিজ লাভ বইটা আস্তে করে টেনে বের করলো আবার। পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ মাঝামাঝি এসে তার হাত থেমে গেল। সেখানে একটা সোনালি রঙের বুকমার্ক গুজে রাখা ছিল। বুকমার্কটা বের করতেই চোখে পড়ল পাতার ভিতর কিছু লাইন হাইলাইট করা লাইনটা পড়তে গিয়ে মীরার বুক যেন ধক করে উঠল। পাতায় লেখা, His lips were so close to mine that the line between breath and desire blurred. I knew if I touched him in that moment, I would never be able to stop. তার ঠোঁট আমার ঠোঁটের এত কাছে ছিল যে নিঃশ্বাস আর আকাঙ্ক্ষার সীমারেখা মুছে যাচ্ছিল। আমি জানতাম যদি সেই মুহূর্তে ছুঁই তাহলে আর থামাতে পারবো না। মীরায়ার লাইনটা পড়ে আচমকায় চমকে উঠল। বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল তার। দু চোখে যেন এই মুহূর্তে রায়ানের চাহনি ভেসে উঠল। ঠোঁট, নিঃশ্বাস, আকাঙ্ক্ষা, এই শব্দগুলোই তার গালকে টকটকে লাল করে দিল। মীরায়া পাতাটা বন্ধ করে দিতে চাইল, কিন্তু হাত আবার বইয়ের ভেতরকার কয়েকটা হাইলাইটেড লাইনে আটকে গেল। পাতায় লেখা ছিল, His gaze burned into me as if the whole world had stopped, only a breath away. And I knew if he leaned in, everything would shatter. তার চোখে আটকে গিয়েছিলাম, যেন পুরো পৃথিবীটা থেমে গেছে। আমাদের মাঝে শুধু নিঃশ্বাসের ফাঁকাটুকুই বাকি ছিল, আর আমি জানতাম একটু এগুলি সব ভেঙে পড়বে। মীরায়া নিঃশব্দে গিলে ফেলল লাইনটা। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধড়ফড় করতে লাগলো। রান্নাঘরে রায়ান যখন মৃদু গলায় বলেছিল, হার্টবার্ট, লুক অ্যাট মি, সেই মুহূর্তটা যেন আবার ফিরে এলো। পাতা উল্টাতেই চোখে পড়ল আরেকটা হাইলাইটেড অংশ। His fingers brushed against mine, and it felt like fire. I couldn't pull away even if I tried. তার আঙুল ছুঁয়ে গিয়েছিল আমার হাতে,
আর সেই ছোঁয়া ছিল আগুনের মতো। আমি চাইলেও আর সরে আসতে পারিনি। লাইনটা পড়ে তার মনে হলো ঠিক যেমন রান্নাঘরে রায়ানের হাত তার হাতের পাশ ঘেঁষে গিয়েছিল, সে ইচ্ছে করলেও সরে আসতে পারেনি। মিরায়ের হাত হঠাৎ শিউরে উঠল, বুকের ভেতর কেমন অদ্ভুত এক গরম ঢেউ বয়ে গেল। তার মনে পড়ে গেল রায়ানের ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠের টান। থেমে যা, আমার দিকে ঘুরে তাকাও। শেষে চোখ আটকালো তৃতীয় লাইনে। We both wanted it. I could feel it. But maybe the time wasn't ours. Still, he desired to claim him was unbearable. আমি জানতাম আমরা দুজনেই চাই, কিন্তু সময় হয়তো আমাদের জন্য নয়। তবুও ইচ্ছে হচ্ছিল সবকিছু ভেঙে শুধু তাকে নিজের করে নিতে। মীরার নিঃশ্বাস আটকে গেল, ঠোঁট হালকা কাঁপতে লাগলো। মনে পড়ে গেল রায়ানের চোখের গভীর চাহনি, তার কাছে এগিয়ে আসার ভঙ্গি। গাল লাল হয়ে উঠল, নিঃশ্বাস ভারী হলো, বুক ধড়ফড় করতে লাগলো অকারণে। সে ফিসফিস করে বলল, হায় আল্লাহ, এইসব ভাবার কি দরকার ছিল এখন? মীরায়া যেন নিজের লজ্জা লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরটা গলে যাচ্ছিল সে লাইনগুলোর সাথে নিজের ও রায়ানের কিছু সময় আগের মুহূর্তগুলো মিশিয়ে ফেলে। মীরায়া হঠাৎ বইটা বন্ধ করে নিজের অজান্তে ফিসফিস করে উঠল, আল্লাহ মাফ করো, আমি এসব কি পড়ছি? এই লোক কত পরিমাণ নির্লজ্জ! এ ধরনের ডার্ক রোম্যান্স বই পড়ে সে? সে মাথা নাড়তে লাগলো, কিন্তু গাল আর কান পর্যন্ত আগুনের মতো লাল। বুকের ভেতর এখনো কাঁপন থামছে না। বইটা তখনও মীরায়ের হাতে ছিল। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ এলো। মীরায়া তখনও লজ্জায় আচ্ছাদিত, তাই সে রায়নার সম্মুখীন হতে চায়নি। সে তাড়াতাড়ি বইটা আবার বুকশেলফে গুজে দিল, কিন্তু মনের ভেতর সেই লাইনটা যেন বাজতেই থাকলো। ঠোঁটের কোণে হালকা কাঁপন আর বুকের ভেতর ধড়ফড়ানি থামছিল না। মীরায়ের রুম থেকে বের হওয়ার সেই পরিমাণ সময় না থাকায় দ্রুত কিছু একটা ভেবে ধপ করে রায়ানের খাটের নিচে ঢুকে লুকিয়ে গেল। সাবধানতার সাথে নিজের ওড়নাও গুটিয়ে নেয় নিজের সাথে। মীরায়া ভেতর থেকে মনে মনে প্রার্থনা করছিল, শুধু এখন আমায় রায়ান ভাইয়া যেন না দেখে। ওয়াশরুমের দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো রায়ান। তার গায়ে তখন শুধু কোমরে জড়ানো সাদা তোয়ালে। ভেজা শরীর থেকে এক ফোঁটা ফোঁটা পানি বুক বেয়ে নেমে আসছে। প্রশস্ত কাঁধ, শক্ত বাহু আর সিক্স প্যাকের স্পষ্ট রেখা বুক থেকে কোমর অবধি দাগ টেনে নামছে। ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ছিল কপালে। সে আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছিল ধীর ভঙ্গিতে। রায়ানের দেহের কাঠামোতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যেন প্রতিটা মাংসপেশির নিচে লুকিয়ে আছে শক্তি আর আত্মবিশ্বাসের ছাপ। তার চলাফেরার ভঙ্গিমা এমন যে দেখে মনে হচ্ছিল একদিকে প্রচণ্ড পুরুষালী, অন্যদিকে নির্লিপ্ত এক সহজ স্বাভাবিকতা। মীরায়া খাটের নিচ থেকে রুমে কি হচ্ছে বুঝতে পারছিল না, তাই রায়ানের অবস্থার পর্যবেক্ষণের জন্য বিছানার নিচ থেকে হালকা উকি দিয়ে তাকিয়ে দেখতে চাইল। মীরায়ার ভীতু ভাব নিয়ে কাঁপা কাঁপা হাতে বিছানার চাদর উঠিয়ে রায়ানের উদ্দেশ্যে তার পাশে চোখ বুলাতে থাকলে হঠাৎ তার নজর আটকে যায় ড্রেসিং টেবিলের সামনে রায়ানে তার নিজের ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে থাকা দৃশ্যে। মীরায়া আচমকা রায়ানকে এভাবে দেখে চোখ বড় বড় করে ফেলে। সে লজ্জায় চোখ সরিয়ে ফেলতে চায়, কিন্তু চোখ ফেরাতেও পারল না। নিজের অজান্তেই সে রায়ানের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করতে থাকলো, যেন স্ক্যান করছে রায়ানকে। তার বুকের ধকধক বেড়ে যাচ্ছিল, ঠোঁট শুকিয়ে এলো। মীরায়া চোখ রায়ানের দিকে রেখে মনে মনে, এমন করে একটা ছেলেকে কেন দেখছি আমি? মনের ভেতরে ঝড় বইতে লাগলো। আর রায়ান, সে একেবারে স্বাভাবিক ছিল। তোয়ালে দিয়ে চুল মুছতে থাকলো আয়নার সামনে দাঁড়িয়ে। তারপর হাতের আঙ্গুল দিয়ে ভেজা চুলগুলো একপাশে সরিয়ে দিল। তার শরীরের প্রতিটা ভাঁজে জলের ফোঁটা চিকচিক করছিল, যেন সেগুলো নিজের জায়গা ছেড়ে দিতে চাইছে না। এই দৃশ্য দেখে মীরার বুক কেঁপে উঠল। মনে হলো আর একটু হলে সে হয়তো নিজেকে সামলাতে পারবে না। রায়ানের কেমন যেন অস্বস্তি বোধ হলো হঠাৎ। সে যেন অনুভব করতে পারলো তাকে কেউ দেখছে। রায়ান নিজের মনে সন্দেহ বজায় রেখে চারপাশটা দেখল। রায়ানের নজর বারের সেলফে যেতে সে বুঝতে পারল এই ঘরে কেউ এসেছে, কারণ তার সব জিনিসই জায়গায় গুছানো থাকে। তবে এখন বইয়ের সেলফের একটা জায়গা একটু এলোমেলো, বোঝাই যাচ্ছে কেউ হাত দিয়েছে। আসলে রায়ানের ওয়াশরুম থেকে বের হওয়ার কথা ভেবে মীরায়া তাড়াহুড়োতে বই সেলফে ঠিকমতো হাতে রাখা বইটা
রাখতে পারেনি, একটু এলোমেলো হয়েছিল। রায়ান আরও সূত্র খুঁজতে চোখ সরাতে তার চোখ গেল সাইড টেবিলের উপর রাখা কফি মগের উপরে। রায়ানের তখন আর বুঝতে বাকি রইল না যে কে তার রুমে প্রবেশ করেছে। রায়ানের মুখে আশ্চর্যতা ছিল না, বরং ছিল একটা মিষ্টি হাসি। এরপর রায়ান ব্যস্ত চোখে তার রুমে খুঁজতে লাগলো তার হৃদ পাখিকে। তখনই হঠাৎ মীরা বিছানার নিচে অল্প জায়গায় থাকতে না পেরে একটু নড়ে উঠল। তার কারণে তার পায়ে পড়ে থাকা নূপুর মৃদু শব্দ করে উঠতে রায়ানের নজর গেল বিছানার দিকে। সে বুঝতে পারল কোনো একটা কারণে বিছানার নিচে লুকিয়েছে তার বউ, কিন্তু কেন সেটা বুঝে উঠতে পারছে না। সে আবার বই সেলফে নজর দেয়। টুইস্টেড সিরিজের বইগুলো একটু এলোমেলো থাকায় সে বুঝল তার বউ ঠিক কী কারণে খাটের নিচে লুকিয়ে আছে। রায়ানের মীরায়ের ডার্ক রোম্যান্স বই দেখে লজ্জা পেয়ে লুকানোর ব্যাপারটা বেশ মজার মনে হলো। সে মীরায়াকে আরও লজ্জায় ফেলার জন্য মাথায় একটা দুষ্টু বুদ্ধি আঁটে। রায়ানের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে হঠাৎ বিছানার দিকে এগোতে থাকে। বিছানার কাছে আসার এক পর্যায়ে সে হঠাৎ তার পরিহিত সাদা তোয়ালেটা খুলে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে মীরায়া হাতের নিচে থেকে ফ্লোরে রায়ানের দেহে পরিহিত শুধুমাত্র তোয়ালেটা দেখে চোখ বড় বড় করে ফেলে। মীরায়া মনে মনে চিন্তা করতে লাগলো, রায়ান কি এই মুহূর্তে কিছুই পড়ে নেই? মীরায়া নিজের মনে রায়ানকে সম্পূর্ণ বস্ত্রহীন কল্পনা করার মুহূর্তের মধ্যে নিজের 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয় লজ্জায়। কয়েক মিনিট এভাবে পার হওয়ার পর ঘরের মধ্যে কারো কোনো রকম উপস্থিতি বুঝতে না পেরে মীরায়া ভাবে রায়ান হয়তো এখন আর ঘরে নেই, বাহিরে চলে গেছে। এরপর মীরায়া ভয়ে ভয়ে বিছানা নিচ থেকে তার মাথা অল্প একটু বের করে ঘরের চারপাশে পরিবেশ বোঝার জন্য। অন্যদিকে রায়ানও তার দুষ্টু বুদ্ধি খাটিয়ে বিছানার উপরে উঠে বিছানার নিচে মীরায়ার দিকে মুখ করে থাকে। মীরায়া বিছানা থেকে মাথা বের করতেই তার সামনে ভেসে ওঠে রায়ানের কুটিল হাসতে থাকা মুখ। মীরায়াকে এমনভাবে দেখে রায়ান মুখ ভরে হেসে বলে ওঠে, টুকি মাই হার্টবার্ড। সোরায়ার ঘর তখন একেবারে শান্ত। জানালার পর্দা আধা খোলা, ভেতরে হালকা বাতাস ঢুকছে, আর পড়ার টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো তার অস্থির মনের সাক্ষী দিচ্ছে। সে অনেক চেষ্টা করছিল পড়ার দিকে মন বসাতে, কিন্তু শব্দের লাইনগুলো চোখের সামনে এলেও মাথায় যাচ্ছিল না। বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলো, রাস্তায় প্রথমবারের মতো একজন অচেনা ছেলেকে ভালো লাগা, সব মিলিয়ে তার মাথার ভেতর যেন ছোটোখাটো ঝড় বইছিল। ঠিক সেই মুহূর্তে দরজার কপাটে হালকা ঠেলা দেওয়ার মতো শব্দ হলো। সোরায়া ভ্রু কুঁচকাল, তারপর ঘাড় ঘুরিয়ে দেখল ছোট্ট জুলিয়েট একা একাই তার রুমে ঢুকে পড়েছে। তার নরম লোমশ পা দুটো মেঝেতে হালকা শব্দ তুলছিল, লেজটা ধীরে ধীরে দুলছিল, চোখ দুটো চঞ্চল এদিক ওদিক ঘুরছে, যেন কাউকে খুঁজে বেড়াচ্ছিল অনেকক্ষণ ধরে। সোরায়ার মুখে সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে টেবিল থেকে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আর তাড়াতাড়ি জুলিয়েটের দিকে এগিয়ে গিয়ে কোলের ভেতর তুলে নিল। আরে আমার ছোট্ট রাজকুমারী, কে এলো রে? সোরায়া মিষ্টি গলায় বলে উঠল। জুলিয়েট হালকা মিউ করে সাড়া দিল, তার নরম থাবা দিয়ে সোরায়ার গাল স্পর্শ করলো। সোরায়া আবার হেসে বলল, আহা আমার সোনা পাখি, আমার ছোট্ট ডল, হঠাৎ এখানে আমাকে দেখতে এলি যে? মাকে খুঁজে পাচ্ছিস না বুঝি? সে হাত বুলিয়ে দিতে লাগলো জুলিয়েটের মোলায়েম লোমে। আঙ্গুল বোলাতে বোলাতে বারবার আলতো করে ডাকছিল, শোন জুলু, জানিস তুই কত আদরের? জুলিয়েট যেন সত্যি তার কথাগুলো বুঝছিল। একবার গলা ফেলে সোরায়ার কোলের ভেতর গুটিসুটি মেরে বসলো, তারপর চোখ আধবোজা করে শান্তভাবে গড়গড় শব্দ করল। সোরায়ার বুক ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। মাহিরের কথা ভেবে তার যে অস্থিরতা হচ্ছিল, মুহূর্তের জন্য যেন সব উধাও হয়ে গেল। জুলিয়েটকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই না এলে আমি কেমনে একা একা চিন্তায় মরে যেতাম। এই মুহূর্তে আমি আমার মনের অবস্থা কাউকে বলতে পারছি না, অথচ তুই এখন আমাকে সঙ্গ দিতে এলি। জানিস তুই একেবারে আমার হার্ট হিটার। সে মজা করে জুলিয়েটের লেজ টেনে আবার আলতো করে ছেড়ে দিল। বল তো কিরে ছোট্ট জাদুকরি, তুই কি সত্যি আমার শান্ত করতে এসেছিস, নাকি মাকে খুঁজতে না পেয়ে ভেবেছিস খালামণির কাছে ভালোবাসা পাবি এই ভেবে? জুলিয়েট মাথা ঘষে দিল সোরায়ার গালে।
আর সে হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেলল। মনে হলো এই নরম টুকুই এখন তার কাছে সবচেয়ে বড় স্বস্তি। জুলিয়েট তখন সোরায়ার কোলের ভেতর শান্তভাবে বসেছিল। চোখ আধবোজা, গর্গর শব্দ করছে, যেন পুরো পৃথিবীর প্রশান্তি এখন তারই কোলের ভেতর লুকিয়ে আছে। সোরায়াও একরকম ভুলে গিয়েছিল চারপাশ। মনে হচ্ছিল শুধু সে আর তার ছোট্ট জুলিয়েট। কিন্তু হঠাৎ করেই যেন ভেতরে কোথাও মীরায়ের অভাব টের পেয়ে গেল ছোট্ট প্রাণীটা। এক মুহূর্তে ঝটকা দিয়ে সোরায়ার কোল থেকে লাফ দিল। আরে জুলু, কোথায় যাচ্ছিস? জুলিয়েট লেজ উঁচু করে কান খাড়া করে তাড়াহুড়োয় ছুটতে শুরু করলো দরজার দিকে। তার ছোট্ট পায়ের শব্দ টাপ 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 করে করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। সোরায়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? সে বুঝতে পারল না হঠাৎ কেন এমন করলো জুলিয়েট, কিন্তু তার চোখে মনে হচ্ছিল ছোট্টটা যেন মীরার গন্ধ পেয়েছে কোথাও, সেই টানেই ছুটছে। জুলিয়েট সোজা দৌড়ে গেল লম্বা করিডোর পেরিয়ে। তার পেছনে দৌড়াতে লাগলো সোরায়া। চুল খুলে গিয়েছিল, পায়ে স্যান্ডেলও ঠিক ছিল না, তবুও থামল না সে। করিডোরের বাতাসে গলার আওয়াজে কেঁপে উঠল। জুলিয়েট, থাম না, কোথায় যাচ্ছিস? কিন্তু জুলিয়েট থামল না। সে যেন নিশ্চিত কোথায় যেতে হবে। করিডোর পেরিয়ে একেবারে সোজা রায়ানের রুমের দিকে এগোলো। সোরায়ের দম নিতে নিতে প্রায় তার পেছনে পৌঁছে গেল, আর অবাক চোখে দেখল ছোট্টটা সত্যি রায়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে, আর ভেতরের অদ্ভুত উত্তেজনাপূর্ণ নীরবতা যেন বাইরের বাতাসকেও ছুঁয়েছে। মীরায়া অমন অবস্থায় হঠাৎ রায়ানের মুখ নিজের সামনে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। আ রায়ানও মীরায়ার চিৎকারে হক চকিয়ে উঠে বলল, ওই ছেমরি, চিৎকার করিস কেন? চুপ কর, মাছ যেমন আমার সব খেয়ে ফেলবি নাকি? রায়ান নিজে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে মীরায়াকে বিছানার নিচ থেকে বের হতে সাহায্য করে, আর বের করার সাথে সাথে নিজের সামনে সোজা করে দাঁড় করিয়ে বলল, এই, আমি কি তোকে কিছু করেছি চিৎকার করার মতো? কেউ শুনতে পেলে আমাকে চরিত্রহীন মনে করবে। আমার ক্যারেক্টারের দাগ লাগানোর ধান্দা থাকলে এখনই বল, তোকে নিয়ে কটকে বিয়ে করে নেই। মীরায়া এমনিতেই ভয় পেয়েছিল, তার জন্য তার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছিল। সে রায়ানের এমন সোজাভাবে এত বড় কথা ফেলার পর কেমন উত্তর দিবে তা ভেবে না পেয়ে শুধু বলল, সরি ভাইয়া, আসলে আমি মীরায়ের কথা শেষ করতে পারল না, তার আগেই রায়ান রেগে মীরায়াকে টেনে দেয়ালের সাথে ঠেকিয়ে বলল, বালের এই ভাইয়া টাকা কি করলে বন্ধ হবে বলতো? হ্যাঁ, এখন কি সেসব কাজগুলো তোর সাথে করব যে একজন ভাই তার বোনের সাথে দুঃস্বপ্নও করে না? তাহলে ভাইয়া টাকা বন্ধ করবি? মীরায়ের চোখে একগুচ্ছ জল বাসা বাঁধে রায়ানের এমন কথায়, কিন্তু সে কথার সূত্র বা অর্থ কিছুই বুঝে উঠতে পারছে না। রায়ানের তার প্রতি এমন অধিকার বোধ তার বোধগম্যের বাইরে। রায়ান মীরায়ের চোখে পানি আভাস দেখে তাকে ছেড়ে দেয়। তার নিজেকে অপরাধী মনে হয়, কারণ সে চায়নি কখনো তার জন্য তার হৃদ পাখি একটুও কষ্ট পাক। রায়ান মনে মনে চিন্তা করতে লাগলো, আমি কি বেশি বেশি করছি ওর সাথে প্রথম দিনেই? রায়ান নিজেকে সামলে মীরায়ের মুখ সামান্য তার দিকে তুলে কিছু বলতে চাইল, মেয়েরা আমি তবে বলে শেষ করে উঠতে পারল না। জুলিয়েটের ছোট শরীরটা এক মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। টাপ টাপ শব্দে ছুটে গিয়ে একেবারে রায়ান আর মীরায়ের মাঝখানে থেমে দাঁড়ালো, যেন সে মীরায়াকে রক্ষা করতে চাইছে। মীরায়া তখনও রায়ানের সামনে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিচ্ছে, আর রায়ানের চোখ তার দিকে একদম গভীরভাবে আটকে ছিল। মুহূর্তটার চারপাশে নীরবতা এত ঘন হয়েছিল যে দুজনের নিঃশ্বাসও যেন শোনা যাচ্ছিল। হঠাৎ করেই সেই নীরবতা ভাঙল। জুলিয়েট! সোরায়ার দম নিতে নিতে রুমে ঢুকলো। ঢুকেই তার চোখ আটকে গেল সামনে দাঁড়ানো দুটো চেহারায়। রায়ান আর মীরায়া দুজনেই একসাথে চমকে উঠল, যেন ধরা পড়ে গেছে কোনো গোপন মুহূর্তে। রায়ান প্রথমেই জুলিয়েটকে দেখল, তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গেল সোরায়ার দিকে। একেবারে মাথা থেকে পা পর্যন্ত অচেনা একটা মেয়েকে দেখে তার চোখ প্রশ্নে ভরে গেল। ভ্রু কুঁচকে ঠোঁট সামান্য ফাঁক করে সে তাকিয়ে রইল। ওটা আর এটা কে? তার দৃষ্টির ভেতরে একটা বিভ্রান্তি, আবার সামান্য সতর্কতাও ছিল। মীরায়া হঠাৎ করে অপ্রস্তুত হয়ে পড়ল, ঠোঁট শুকিয়ে গেল, চোখ নামিয়ে নিল।
কিন্তু সেই মুহূর্তের টানটাও যেন সরে গেল না পুরোপুরি। সোরায় এক মুহূর্ত রায়ানের দিকে তাকিয়ে থাকলো, তারপর গিয়ে জুলিয়েটকে তুলে নিল, বুকের কাছে জড়িয়ে ধরে বলল, তুই আবার এমন করে পালিয়ে এলি কেন রে? কিন্তু ভেতরে ভেতরে সেও বুঝতে পারছিল এখানে এমন কিছু চলছে যা সে আগে কখনো কল্পনাও করেনি। হঠাৎ জুলিয়েট সোরায়ার কোল থেকে নেমে মিরায়ার পায়ের কাছে গিয়ে নিজের শরীর ঘষতে লাগলো, যেন মিরায়াকে বলতে চাইছে, আমাকে একটু কোলে নিয়ে আদর দাও। জুলিয়েটকে দেখার পর মিরায়ার মুখেও মৃদু হাসি ফুটে উঠল, চোখের পানি উধাও হয়ে গেল। মিরায়া নিচু হয়ে জুলিয়েটকে কোলে নিয়ে তার উদ্দেশ্যে বলতে লাগলো, ওরে আমার সোনা বাচ্চা, আমার ময়না পাখি, তোমার কথা তো আমার মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। সরি সোনা, আর হবে না, মাম্মা তোমার সাথেই থাকবো এখন থেকে। রায়ান অবাক হয়ে মিরায়ের জুলিয়েটকে নিঃস্বার্থ আদর করা দেখছিল। তবে মিরায়ের কথা কানে যেতে সে ভ্রুকুচকে বলল, ময়না পাখি, এটা তো বিড়াল ছানা, চোখ কই তোমার? আর মাম্মা মানে? এই বিড়ালের মা কেন হতে যাবে তুমি? আমাকে কি বিড়াল মনে হয় নাকি যে বাচ্চা বিড়াল হবে? মানলাম আসতে একটু দেরি হয়েছে, তাই বলে বিড়ালের সাথে বড় গিয়ে মানা যায়? মিরায়ার রায়ানের কথায় অনেক বিরক্ত হলো। সে রেগে কিছু বলবে তার আগে সোরায়া তাদের মাঝে এসে মিরায়ার হয়ে উত্তর দিল উৎসাহ নিয়ে, আরে না, সোনা পাখি তো আদরে ডাক, ওর নাম জুলিয়েট, ওর কেউ ছিল না। আর এখন আমরা সবাই ওরা আমাদের বাচ্চার মতো। মীরাপু ওকে রাস্তায় পেয়ে বাড়িতে নিয়ে এসেছে, তাই ও মীরাপুর বেবি। রায়ান সোরায়ার কথা চুপচাপ শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন হাঁপ ছেড়ে বাঁচল। সেও জুলিয়েটের দিকে আদুরে চোখে তাকালো। জুলিয়েট যেন রায়ানের তাকানোরই অপেক্ষায় ছিল। সে রায়ানের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল, যেন চাইছিল রায়ান তার দিকে তাকাক। রায়ান জুলিয়েটের দিক থেকে নজর সরিয়ে এবার সোরায়ার দিকে তাকিয়ে বলল, ওর পরিচয় তো দিলে, তো তোমার পরিচয়টা কে বলবে চড়ুই পাখি? সোরায়া রায়ানকে ভেঙে উত্তর করল, আমি মীরার লিটল ভার্সন। আমার নাম সোয়ারা ইন সোয়াট সোরা। কোনো চড়ুই পাখি টখি না আমি। ভেঙিয়ে উত্তর করল। রায়ান সোরায়ার উত্তরে ঠোঁট কামড়ে হেসে উঠল। সে মনে মনে ভাবল, তাহলে এই হলো আমার 10টা না 5টা না একটা মাত্র শালি। আহা কি জীবন! আমার বউ নিজে এত সুন্দর, তার উপর একটা ছোট চড়ুই পাখির মতো শালিও আছে দেখে। শুনলে যে কেউ বলবে মামা জিতছেন। রায়ান সোরায়াকে নিজের পরিচয় দিতে বলল, হাই মাই মিসেস লিটল ভার্সন, আমি রায়ান চৌধুরী, তোমার বিগ ভার্সন, তোমার বিগ ভার্সনের মামনির বড় ছেলে। ও, আপনি তাহলে আমেরিকার ফিরোজ রায়ান ভাইয়া? ওয়াও, তাহলে দেখা হয়েই গেল। সোরায়া নিজে থেকে উৎসাহ নিয়ে আরো কিছু বলতে যাবে, এমন সময় সোরায়াকে থামিয়ে দিয়ে মিরায়া সোরায়ার হাত ধরে জুলিয়েটকে কোলে করে নিয়ে রায়ানের রুম থেকে বের হয়ে আসতে চায়। আহা আপু, কি করো? লাগে তো। কোথায় নিয়ে যাচ্ছ? আমার কথা তো শেষ হয়নি। রায়ান উৎসুক হয়ে সোরায়াকে বলে, কি বলবে বলো না চড়ুই পাখি, আমি শুনছি তো। মিরায়া রেগে সোরায়ার উদ্দেশ্যে বলে, আর কিছু বলতে হবে না তোকে। তোর না কোন অঙ্কতে সমস্যা ছিল অর্থনীতির? চল আমি বুঝিয়ে দিব। রায়ানের দিকে আর না তাকিয়ে মিরায়া সোরায়ার হাত ধরে রায়ানের রুমটা ত্যাগ করে আর সোরায়ার রুমে চলে যায়। আর রায়ান নিজের বিছানায় বসে হাসতে থাকে একটু আগে হওয়া ঘটনা চিন্তা করে। সোরায়ার ঘরে যাওয়ার পর মিরায়া তাকে অঙ্ক বুঝাতে বসবে এমন সময় তার মাথায় আসে বিকালে রুদ্র তাকে তার রুমে দেখা করতে বলেছিল রিমির ব্যাপারে কিছু বলবে বলে। মিরায়া কপালে হাত দিয়ে, যা চলে, আমি তো ভুলেই গেছি রুদ্র ভাই আমাকে ডেকেছিল। সোরায়া ছলছল চোখে, আর আমার না বোঝার অঙ্ক। মিরায়া সোরায়াকে একটু মৃদু হাসি দিয়ে বলল, রুদ্র ভাইয়ার কথাটা শুনে এসে তোকে সব পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। ঠিক আছে বনু, তুই বাকি পড়া শেষ কর, আমি যাই। এই বলে মিরায়া সোরায়ার ঘর ত্যাগ করে রুদ্রের ঘরের দিকে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।